তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ওপর কোর্স রিকোয়েস্ট করেছিলে, সেটা মাথায় রেখে ইকোনমিক্সের ওপর একটা আমরা কোর্স তোমাদের প্রোভাইড করছি। সেখানে ভিডিও ফরম্যাটে রমেশ সিং, এনসিইআরটি, ইনফ্যাক্ট তোজামাল থেকেও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। এরপর আসে ডাইনামিক পোর্শন। তোমরা সকলেই জানো এখন এক্সামিনেশনের ডাইনামিক পোর্শনের ইম্পর্টেন্স কতটা, স্পেসিফিক্যালি ইকোনমিক্সের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ইকোনমিক সার্ভে, বাজেট, সেই সমস্ত কিন্তু এই কোর্সে প্রোভাইড করা হবে। তাছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন ইকোনমিক্স, সেটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এই হলো তোমাদের পড়ার ব্যাপার। এরপরে আসে এমসিকিউ। শুধু পড়লে হবে না, সেলফ ইভ্যালুয়েশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। তাই এমসিকিউ তোমাদের প্রোভাইড করা হবে সো দ্যাট পড়ার পর নিজেকে তোমরা জাজ করতে পারো পড়া ঠিকঠাক এগোচ্ছে কিনা। ওয়েল, এই কোর্সের এন্টায়ার ডিটেলস ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তোমরা সেটা চেক আউট করতে পারো। তাছাড়া বলি, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে WBCS ডিকোডেড বলে, যেখানে ইকোনমিক্স ছাড়াও অন্যান্য সাবজেক্ট আমি পড়াই। WBCS ক্র্যাক করার স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলি। ইনফ্যাক্ট সামটাইমস টাইম টেবিলও প্রোভাইড করি। সেই চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডু চেক ইট আউট অ্যান্ড যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব। ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে ইনফ্লেশনের কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা দেখব। অলরেডি ইনফ্লেশন কাকে বলে, ক ধরনের ইনফ্লেশন হয়, তার উপর ভিডিও আমি প্রোভাইড করে দিয়েছি। তোমরা সেই ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকে আগে দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, এই ধরনের এক্সপ্লেনেটরি ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাও, লাইকসের মাধ্যমে আমাকে জানাও, তাহলে আরও এই ধরনের ভিডিও আমি প্রোভাইড করব। অ্যান্ড তাছাড়াও তোমাদের যদি কোনো সাজেশন থাকে, রিকোয়েস্ট থাকে, সেগুলোও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তার উপরে ভিডিও প্রোভাইড করার। সো লেট আস স্টার্ট। সবার আগে একটু দেখে নিই হোয়াট ইজ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসের দাম বাড়া। ওয়েল, শুধুমাত্র জিনিসের দাম বাড়লে হবে না, কনসিস্টেন্টলি বাড়তে হবে। তার মানে আজ যেটা 10 টাকা, কাল সেটা 11, কয়েকদিন পর সেটা 12 টাকা, আরও কিছুদিন পর 15 রুপিস, এইভাবে জিনিসের দাম কনসিস্টেন্টলি বাড়ছে। অ্যান্ড যে কোনো একটা জিনিসের দাম বাড়লে হবে না, মোস্ট অফ দ্য প্রোডাক্টসের দাম বাড়তে হবে। সো কিভাবে ইনফ্লেশনকে আমরা মাপবো? দুটো ইন্ডেক্সের মাধ্যমে আমরা ইনফ্লেশনকে মাপি। সেটা কি? WPI অ্যান্ড CPI। WPI ফুল ফর্ম হোলসেল প্রাইস ইন্ডেক্স অ্যান্ড CPI হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই দুটো হচ্ছে মেন ইন্ডিকেটরস। ওয়েল, এই দুটো কি, এদের মধ্যে সিমিলারিটি কি, ডিফারেন্স কি, সেগুলো বোঝার আগে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস বোঝার চেষ্টা করো, তাহলে পুরো সিনারিওটা তোমাদের সামনে ইজিলি এক্সপ্লেনড হয়ে যাবে। লেট আস স্টার্ট। সবার আগে এই ফিগারটা দেখো। কিচ্ছু মুখস্থ করতে হবে না, আগে বোঝার চেষ্টা করো। এখানে দেখো ফ্যাক্টরি লেখা রয়েছে। ফ্যাক্টরিতে কি হয়? জিনিসপত্র তৈরি হয়, রাইট? ফ্যাক্টরিতে জিনিস তৈরি হয়। ফ্যাক্টরি থেকে এই জিনিসগুলো তৈরি হয়ে কোথায় পৌঁছে যায়? হোলসেল মার্কেটে পৌঁছে যায়। একটা এক্সাম্পল বোঝো। তোমরা যখন বাড়িতেও কথা বলো নিশ্চয়ই শুনেছ এই মার্কেটে চলে যা, সেখানে কিন্তু হোলসেল প্রাইসে জিনিস পেয়ে যাবি, বা হোলসেল মার্কেটে যা, সেখানে জিনিস সস্তায় পাবি। এই কথাগুলো তোমরা সকলেই শুনেছ। কেন এই কথাগুলো বলা হয়? দেখো, ফ্যাক্টরি থেকে জিনিস ডিরেক্টলি হোলসেল মার্কেটে পৌঁছে যাচ্ছে, মাঝখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট নেই, মিডলম্যান নেই, ঠিক? যেহেতু ডিরেক্টলি হোলসেল মার্কেটে জিনিসটা পৌঁছাচ্ছে, অবভিয়াসলি জিনিসের দাম কম হবে, কারেক্ট? এই হলো হোলসেল প্রাইস। এবার আমরা অ্যাজ কনজিউমার, কাস্টমার হোলসেল মার্কেটে গিয়ে কিনে কি? না। হোলসেল মার্কেট থেকে কারা কেনে? যাদের বাল্কে জিনিস দরকার, অনেক জিনিস দরকার, তারা গিয়ে হোলসেল মার্কেট থেকে কিনে আনে। এবার জিনিস আমরা কেন কিনবো? আইদার নিজেরা ইউজ করব বলে, অথবা
সেটাকে বিক্রি করে কিছু প্রফিট করব বলে। এই দুটো কারণ হতে পারে জিনিস কেনার। কারেক্ট? একটা জিনিস ভালোভাবে বোঝো, একটা এক্সাম্পল। আজকে যদি তোমাদের মোমবাতির প্রয়োজন হয়, ইদানিং প্রচণ্ড লোডশেডিংও হয়েছে, তোমাদের মনে হতে পারে যে আমি কয়েক প্যাকেট মোমবাতি কিনে রাখবো। তুমি ক প্যাকেট মোমবাতি কিনবে? হতে পারে 2-3টে। তুমি তো গিয়ে আর 100টা মোমবাতির প্যাকেট কিনে বাড়িতে রেখে দেবে না। তোমার মেন্টালিটি হবে 2-3 প্যাকেট যথেষ্ট। ঠিক তোমার মতো বাকি পাড়ার যারা আছে তারাও 2-3 প্যাকেট করেই কিনবে, তার থেকে বেশি নয়। তাহলে তোমরা বেসিক্যালি কি? তোমরা হচ্ছ কাস্টমার, রাইট? এবার তোমরা কোথার থেকে মোমবাতিগুলো কিনছো? তোমরা কেনার জন্য কি একবারে হোলসেল মার্কেটে চলে যাও 3টে মোমবাতি কেনার জন্য? না, সেই পাড়ার দোকান থেকে কিনছো। এই পাড়ার দোকানদারটাকে, এই পাড়ার দোকানদারটা রিটেলার, ঠিক? এবার তোমার মতো সকলেই 2-3 প্যাকেট করে যদি মোমবাতি কিনতে চায়, এই পাড়ার দোকানদারটার কাছে অলমোস্ট 100টা মোমবাতির প্যাকেট থাকার প্রয়োজন। কথার কথা বলছি, ঠিক? তো তোমার কিন্তু 100টা মোমবাতির প্যাকেটের প্রয়োজন ছিল না, কিন্তু পাড়ার দোকানদারটার কাছে 100টা মোমবাতির প্যাকেট থাকলে ভালো, কারণ সে সেগুলোকে বিক্রি করে প্রফিট আর্ন করতে পারে, ঠিক? তাহলে রিটেলারের যখন 100-200 প্যাকেট মোমবাতির প্রয়োজন হবে, সে কার কাছ থেকে কিনবে? সে কিনবে হোলসেলারের কাছ থেকে। একটা সিম্পল এক্সাম্পল আবার বোঝো। গড়িয়াহাটে যখন পুজোর সময় জিনিস কিনতে যাও, তখন তোমরা দোকানদারকে কি বলো? দাদা, আমরা কিন্তু একটা নয়, ঠিকঠাক দাম বললে 3-4টে কিনবো। তাই তো? কনসেপ্টটা হচ্ছে বেশি করে বাল্কে যদি কেনো, দামটা পড়বে, ডিসকাউন্টটা বাড়বে, ঠিক? বেশি ডিসকাউন্ট তুমি পাবে। সিমিলারলি যখন বাল্কে প্রোডাক্ট কেনা হয় তখন কম পয়সায় পাওয়া যায়, তাই রিটেলার হোলসেলারের কাছ থেকে জিনিসগুলো বাল্কে কিনছে, মানে অনেকগুলো কিনছে এবং কম পয়সায় কিনছে। একটা রিটেলার, একটা দোকানদার জিনিস কেনে কেন? সে ফর এক্সাম্পল 10 টাকায় জিনিসটা কিনেছে, তার চিন্তা হবে আমি যদি জিনিসটা 20 টাকায় বেচতে পারি, 10 টাকা আমার লাভ। তোমার পাড়ার দোকানদার নিশ্চয়ই তোমাকে বা অন্য কাউকে ফ্রিতে জিনিসপত্র দিয়ে দেয় না। সে বিক্রি করার মাধ্যমে কিছু পয়সা ইনকাম করার চেষ্টা করছে। ইনকামটা সে কিভাবে করবে? সে নিজের খরচের থেকে বেশি পয়সায় যখন জিনিস বেচতে পারবে, তখন সে ইনকাম করতে পারবে। এবার দেখো, এই যে রিটেলার হোলসেলারের থেকে জিনিসটা কিনলো, এটাই কি এর একমাত্র খরচা? না। কেন বলছি কথাটা? হোলসেল মার্কেট থেকে সে প্রচুর জিনিস কিনেছে। সে 200 প্যাকেট মোমবাতি কিনেছে, চকলেট কিনেছে, চিপস কিনেছে, সাবান কিনেছে, স্যানিটাইজার কিনেছে, অনেক কিছু কিনেছে। এই জিনিসগুলো সে কি নিজের পকেটে নিয়ে আসবে বা হাতে নিয়ে আসবে? 100 বার না। তাহলে তাকে আনতে গেলে একটা ম্যাটাডোর ভাড়া করতে হবে বা একটা ভ্যান ভাড়া করতে হবে, ঠিক? তাহলে রিটেলারের খরচগুলো বোঝো। তাকে হোলসেলের থেকে জিনিস কিনতে হলো, ফর এক্সাম্পল 100 টাকার জিনিস সে কিনেছে, তার সাথে একটা ম্যাটাডোর ভাড়া করেছে, সেখানে তার 50 টাকা খরচ হয়ে গেছে। এবার এই দোকানদারের কাছেও দেখবে অনেক সময় একাত্তা লোক কাজ করে, তাকে বলে এই ছোটো জিনিসটা এনে দিত। দেখেছো তো? একটু বড় দোকান যদি হয় তখন দেখবে 2-3 জন কাজ করছে তার আন্ডারে, তাদের মাইনেও রয়েছে। এবার ধরে নাও তোমার পাড়ার দোকানদারের আন্ডারে একটা লোক কাজ করে, তাকে সে 20 টাকা দেয়। তাহলে টোটাল তার খরচ কত হলো? 100 টাকা প্লাস 50 টাকা প্লাস 20 টাকা, মানে 170 টাকা তার খরচ হয়ে গেছে। এবার এই দোকানদারকে এই জিনিসটা তোমার কাছে 200 টাকায় বিক্রি করতে হবে, তাহলে তার 30 টাকা লাভ হবে। যদিও 170 টাকাতেই জিনিসটা বিক্রি করে দেয়, তাহলে তো তার কোনো লাভই হলো না, ঠিক? তাহলে সে চেষ্টা করবে 170 টাকার বেশিতে যাতে জিনিসটা বেচতে পারে। সেটা 180 হতে পারে, 190 হতে পারে, 200 টাকায় হতে পারে। সো এই যে বেশি টাকায় সে জিনিসটা বিক্রি করলো, সেটা তার কাছে প্রফিটের মতো।
বোঝা গেছে? তাহলে এই যে হোলসেল প্রাইস, তার থেকে অনেক বেশি টাকা কাস্টমারকে দিতে হচ্ছে, কারণ তার মধ্যে ট্রান্সপোর্ট প্রাইস রয়েছে, তার মধ্যে জিনিসটার দাম রয়েছে, তাছাড়া তার আন্ডারে যদি কয়েকটা লোক কাজ করে তাদের স্যালারির একটা অংশ রয়েছে, এবং প্রফিটটাও রয়েছে, রিটেলারের প্রফিটটাও এর মধ্যে রয়েছে। এবার WPI CPI আসবে। এতগুলো কথা বললাম যাতে তোমাদের WPI অ্যান্ড CPI বোঝাতে পারি। ওয়েল, WPI কাজ করে এই হোলসেল প্রাইসের ওপর, অ্যান্ড CPI কাজ করে এই কাস্টমার যেই টাকাটা দিচ্ছে তার ওপর। বোঝা গিয়েছে? সো CPI ওয়ার্কস অ্যাট হোয়াট লেভেল? অ্যাট দ্য কাস্টমার লেভেল, while WPI works at the wholesale level. Clear? একদম সিনারিও ক্লিয়ার? সো নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন দ্য টু, WPI শুধুমাত্র গুডসের ওপরে কাজ করে, while CPI acts on both goods and services. ওয়েল, সার্ভিসেস মানে কি? এই যে আমি একটা ক্লাস নিচ্ছি, মানে আই এম ইম্পার্টিং নলেজ, তোমাদেরকে আমি নলেজ দিচ্ছি, সো দ্যাট ইজ আ সার্ভিস। আমি কোনো পার্টিকুলার জিনিস তোমাদের হাতে তুলে দিচ্ছি না, তোমাদেরকে নলেজ প্রোভাইড করলাম, সো দ্যাট ইজ আ কাইন্ড অফ সার্ভিস। ঠিক আছে? এবার তোমরা বলবে, ম্যাম উই আন্ডারস্ট্যান্ড যে এই WPI CPI দিয়ে জিনিসের দাম বাড়ছে, সেটা মাপা হচ্ছে, তাহলে আমাদেরকে বলুন কোন জিনিসগুলোকে কনসিডার করব? একটা শ্যাম্পু কনসিডার করব, একটা পেন কনসিডার করব, কোন জিনিসগুলোর দাম আমি কনসিডার করব? এটারও উত্তর আছে। উত্তরটা কি? ইম্যাজিন করো একটা বাস্কেট, এই বাস্কেট কিন্তু একটা ইমাজিনারি বাস্কেট, ঠিক আছে? এই ধরনের একটা বাস্কেট রয়েছে, এই বাস্কেটের মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, এবং জিনিসগুলোকে কিভাবে চুজ করব কোন জিনিসগুলো থাকবে? এই বাস্কেটে সেই জিনিসগুলো থাকবে যেগুলো মানুষ নিজের ডে টু ডে লাইফে ইউজ করে। ফর এক্সাম্পল খাবার, ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি, কয়লা, ফর এক্সাম্পল ফোন, আজকাল সকলের কাছে ফোন থাকে। এবার তুমি বলতে পারো, না ম্যাম আমি দেখেছি আমাদের পাড়ায় একজন আছে উনি ফোন ইউজ করেন না। ওয়েল, আমরা এক্সেপশনস নিয়ে কথা বলছি না, আমরা বলছি সেই সমস্ত আইটেম যেগুলোকে মোস্ট অফ দ্য পিপল ইউজ করে, আমাদের পপুলেশনের মোস্ট অফ দ্য পিপল ইউজ করে, সেই ধরনের কিছু আইটেম। কটা আইটেম? ওয়েল, সেই ধরনের 697 খানা আইটেম। ঠিক আছে, 697 খানা আইটেম আমরা এই বাস্কেটের মধ্যে ঢালবো, এবং এবার দেখতে থাকবো এই বাস্কেটের ফাইনাল প্রাইস বাড়ছে নাকি কমছে। যদি দেখি বাস্কেটের প্রাইস বাড়ছে, তার মানে ইনফ্লেশন হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই বাস্কেটের মধ্যে কটা আইটেম থাকবে? 697 খানা আইটেম থাকবে। অ্যান্ড এই আইটেমগুলো কিভাবে চুজ করা হয়েছে? এই আইটেমগুলো সেই আইটেম যেগুলো ডে টু ডে লাইফে আমাদের পপুলেশন ইউজ করে থাকে। ঠিক আছে, এবার আরও ডিটেলসে যদি আমাদের ঢুকতে হয়, যে ঠিক আছে ম্যাম বুঝলাম 697 এমন ধরনের আইটেম যেগুলো ডে টু ডে লাইফে ইউজ হচ্ছে, এটারও কিছু ভাগ আছে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাকেও ভাগ করা যায়। এবার সেটা আমি কালার রিপ্রেজেন্টেশন দিয়ে তোমাদের বোঝাবো। একটা বাস্কেট, অলরাইট, এর মধ্যে ধরে নাও বল রয়েছে। প্রথমে লাল রঙের বল, লাল রঙের বল অনেকগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে সবুজ রঙের বল আর একটু কম, তারপরে নীল রঙের বলও রয়েছে দুটো, অল্প কয়েকটা। এই যে লাল রঙের বল, সেটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি। ওয়েল, এই লাল রঙের বল রিপ্রেজেন্ট করে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট, মানে এই যে 697 খানা প্রোডাক্ট রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট। ম্যানুফ্যাকচার্ড মানে যে জিনিসগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়, ম্যানুফ্যাকচার করা হয়, ঠিক আছে। তারপর সবুজ বলগুলো যদি দেখি, সেগুলো হচ্ছে প্রাইমারি প্রোডাক্ট, ফর এক্সাম্পল ফুড। অ্যান্ড সব থেকে কম সেটা এই নীল, সেটা হলো ফিউয়েল অ্যান্ড পাওয়ার। বোঝা গেছে? মানে 697 খানা আইটেম, এই 697 খানার বেশিরভাগটাই হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। যদি পার্সেন্টেজ ওয়াইজ বলতে হয়, 64%
of these 697 item manufactured. All right, 22% of the products are primary items and 13% almost হচ্ছে fuel and power. বোঝা গেছে বাস্কেটটা কি, বাস্কেটের মধ্যে কটা আইটেম রয়েছে, এই আইটেমগুলো কিভাবে আমরা চুজ করছি, অ্যান্ড এই আইটেমগুলোর আবার নিজেদের মধ্যে কি ডিভিশন রয়েছে। তাই জন্যই লেখা হচ্ছে এই WPI-এর মধ্যে যেই 697 খানা আইটেম রয়েছে সেটার ভাগ হচ্ছে প্রাইমারি, দ্বিতীয় হচ্ছে ফিউয়েল অ্যান্ড পাওয়ার, অ্যান্ড তৃতীয় হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। ওয়েল, এটাকে আমরা কিভাবে মাপি? আমরা জানি কোনো একটা জিনিস মাপতে গেলে, ধরো ফর এক্সাম্পল তুমি নিজের ওয়েট মাপবে, নিজের ওয়েট মাপবে, কত ওজন হয়েছে, তুমি সবসময় একটা রেফারেন্স ধরে চলো। আচ্ছা, আমি 3 মাস আগে 60 কেজি ছিলাম, এখন আমি 65 হয়েছি, বোঝা গেছে? এবার ধরো কথাটা তুমি এইভাবে বলতে, আমি আজকে 65, এবার সামনের লোকটা বুঝবে কি করে আচ্ছা এটা কম নাকি বেশি? হতে পারে তুমি আগে 75 ছিলে, আজকে 65 হয়েছো, তাহলে তো ভীষণ ভালো ব্যাপার। হতে পারে তুমি কোনো একটা সময় 50 ছিলে, এখন 65 হয়েছো। কি করে বুঝবে সামনের লোকটা? তাকে তো একটা রেফারেন্স পয়েন্ট বলতে হবে যে আগে আমি ফর এক্সাম্পল 70 ছিলাম, আমি 65 হয়েছি, তাহলে সে বুঝবে আচ্ছা তোমার 5 কেজি কমেছে। বা তোমাকে বলতে হবে আগে আমি 50 ছিলাম, এখন আমি 65 হয়েছি, সে বুঝবে তোমার 15 কেজি ওজন বেড়েছে। তাহলে তোমাকে একটা রেফারেন্স দিতে হবে। তো রেফারেন্স ছাড়া যদি তুমি হঠাৎ করে বলো আই এম 65 কেজি, লোকটা ভাববে আচ্ছা সেটা কি ভালো নাকি খারাপ, তুমি কি এক্সারসাইজ করে ওজনটা কমাতে পেরেছো নাকি লকডাউনে বেশি খেয়ে ওজনটা বেড়ে গেছে, কি যে বলার চেষ্টা করছো, সামনের লোকটা পুরো কনফিউজড। তাই জন্য একটা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন। এই রেফারেন্স পয়েন্টটাকেই বলা হচ্ছে বেস ইয়ার। অলরাইট, বেস ইয়ারটা কি 2011-12, WPI-এর বেস ইয়ারটা 2011-12। কীভাবে ক্যালকুলেশন হবে? ওয়েল, 2011-12-তে কোনো জিনিসের দাম যদি 100 টাকা থেকে থাকে, 2020-তে আজ সেই জিনিসটার দাম কত? বোঝা গেছে বেস ইয়ার কেন ইউজ করছি। এবার আজ বুঝলাম জিনিসটার 120 টাকা দাম, তখন বুঝতে পারবো আচ্ছা 20 টাকা দাম বেড়েছে, একটা রেফারেন্স হলো। হঠাৎ করে যদি বলি এই জিনিসটার দাম 120, তখন তুমি ভাববে আচ্ছা আগে কি 200 টাকা ছিল, এখন দামটা কমেছে, নাকি আগে 50 টাকা ছিল এখন 120 হয়ে গেছে, তো বুঝতে পারবে না। সো এই বেস ইয়ার ইজ দ্য রেফারেন্স ইয়ার। আগেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের এক্সামিনেশনে আসে, সেটা হচ্ছে কে পাবলিশ করে। তখন তোমাদের বলতে হবে WPI ইজ পাবলিশড বাই ইকোনমিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। ঠিক আছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? এবার চলে আসি আমরা সিপিআইতে। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার একটা জিনিস বোঝো, কনজিউমার, কাস্টমার, এই কথাগুলো যখন বলছি তার মধ্যেও কিন্তু ডিভিশন আছে। আজকে একটা শহরের কনজিউমার, একটা গ্রামের কনজিউমার কি সেম? তোমার যা চাহিদা, তুমি যা জিনিসপত্র কিনবে, একটা গ্রামের একেবারে গরিব মানুষ সেম জিনিসপত্রগুলো কনজিউম করবে না। অ্যান্ড আমি ধরে নিচ্ছি তোমার কাছে একটা ইন্টারনেট রয়েছে, একটা ফোন রয়েছে, তুমি এই ভিডিও শুনছো, তার মানে কিছুটা হলেও তোমার অল্প রয়েছে। একটা গরিব মানুষ, তার কিছু নেই, তার কনজামশনটা একেবারেই আলাদা রকমের হবে। তাই একটা শহর এবং একটা গ্রামের মানুষের কনজামশনের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাই জন্য সিপিআই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে সিপিআই রুরাল অ্যান্ড সিপিআই আরবান। বোঝা গেছে? রুরাল মানে গ্রামের অ্যান্ড আরবান মানে হচ্ছে শহরের, এবং এই দুটোকে কম্বাইন করে আমরা সিপিআই কম্বাইন্ড পাই। বোঝা গেছে? এবার WPI অ্যান্ড সিপিআইয়ের মধ্যে ডিফারেন্স আমাদের একটু বুঝে নিতে হবে। কয়েকটা ডিফারেন্স তো আমরা দেখেই নিয়েছি, যেখানে গুডস আছে, সিপিআইতে গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে, এইগুলো বেসিক ডিফারেন্স। তাছাড়া একটা জিনিস দেখো, একটা ছোট্ট আঁকা আমি এখানে আঁকছি, এরপরে বোঝাবো। এই একটা বক্স, এটা WPI এর বক্স, এই একটা বক্স এখানে সিপিআই এর বক্স। WPI বক্সে প্রচুর জিনিস রয়েছে, ঠিক আছে? ধরে নাও ব্লু এর এত 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 জিনিস, তারপরে অন্য একটা কালার নিই লাল, লালেরও বেশ কয়েকটা জিনিস, তারপরে সবুজ, সবুজেরও 2-4টে জিনিস রয়েছে, মানে একদম ভর্তি ঠাসা জিনিস। সিপিআইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, অল্প কটা গ্রিন,
লালও এক দুটো, বেগুনি এক দুটো, হলুদ এক আধটা, কালো। ঠিক আছে, দেখো সিপিআইয়ের বাস্কেটে নাম্বার অফ আইটেম কিন্তু কম, একটু ছবিটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু সিপিআইতে দেখবে কালারগুলো অনেক রয়েছে, তার মানে ভ্যারাইটি প্রচুর, জিনিস কম আছে কিন্তু ভ্যারাইটি প্রচুর। সেখানে ডাব্লুপিআইয়ের বক্সটাতে দেখো, এই বক্সটাতে দেখো ঠেসে জিনিস রয়েছে, কিন্তু দেখো কালার মাত্র 3টে, ভ্যারাইটি নেই। এই কথাটার অর্থ কেন? ডাব্লুপিআইতে 697 খানা আইটেম রয়েছে, ডাব্লুপিআইয়ের বাস্কেটে 697 আইটেম রয়েছে, কিন্তু ভ্যারাইটি নেই, 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, শুধুমাত্র গুডস রয়েছে। ওয়েল সিপিআইতে অ্যারাউন্ড 450 মতো আইটেম থাকে, সেখানে প্রচুর ভ্যারাইটি। কেন? কারণ সিপিআইতে গুডসও রয়েছে, সার্ভিসেসও রয়েছে। বোঝা গেছে? তাহলে ভ্যারাইটি বেশি হলো, বেশি কালার রয়েছে। ডাব্লুপিআইতে শুধুমাত্র গুডস অ্যান্ড সিপিআইতে গুডসও আছে, আবার আমরা দেখি যে সার্ভিসেসও আছে। বোঝা গেছে? এই হলো একটা। ওয়েল ফুড ইনফ্লেশন আমাদের দেশে ভীষণ ইম্পর্টেন্ট। জিনিসের দাম বাড়া একটা অন্য রকম, খাওয়ারের দাম বেড়ে যাওয়া কিন্তু ভীষণভাবে প্রবলেমেটিক। যখন খাবারের দাম বাড়ে, ফুড আর্টিকেলের দাম বাড়ে, তখন কে বেটার প্রজেকশন করে, কে বেটার সেটাকে শো করে, সিপিআই নাকি ডাব্লুপিআই? ওয়েল একটা জিনিস বোঝো, ফুড আইটেম কিন্তু ডাব্লুপিআইতেও রয়েছে, সিপিআইতেও রয়েছে। ঠিক আছে, কিন্তু আমি বলছি ফুড আইটেমের দাম যখন বাড়ে তখন সিপিআই ইজ আ বেটার ইন্ডিকেটর। এই কথাটা কেন বলছি? একটা এক্সাম্পল বোঝো, সিনেমা দেখতে গেছো, একটা ভীষণ ভালো আর্টিস্ট রয়েছে, কিন্তু সে 2 মিনিটের স্ক্রিন টাইম পেয়েছে, মানে সে 2 মিনিটের অ্যাক্টিং করার সুযোগ পেয়েছে, তার একটাই সিন আছে। অন্যদিকে একজন গোটা 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার স্ক্রিন টাইম পেয়েছে, তার প্রচুর সিন রয়েছে। অবভিয়াসলি যেই আর্টিস্টটা মাত্র 2 মিনিটের রোল পেল, সে ইম্প্যাক্টটা করবে কিভাবে? আমি অসাধারণ বোঝাতে পারি, অ্যাক্টিং করতে পারি, বা কিছু একটা বিশাল আমার ট্যালেন্ট, কিন্তু আমাকে সেই ট্যালেন্টটা শো করার জায়গাই দেওয়া হলো না, তাহলে আমি দেখাবোটা কী করে সেটা? অন্যদিকে একজনকে স্ক্রিন স্পেস প্রচুর দেওয়া হয়েছে, অবভিয়াসলি সে বেটার নিজের ট্যালেন্টকে শোকেস করতে পারবে। এই এক্সাম্পলটা থেকে আমরা সিপিআই ডাব্লুপিআইতে ফুড ইনফ্লেশনে ঢুকবো কিভাবে? ওয়েল সিপিআইতে ফুডের পার্সেন্টেজ অলমোস্ট 55%, যেখানে ডাব্লুপিআইতে ফুড 22-24%। যদি ফুড ওয়েটেজ মাত্র 22-24% পায় ডাব্লুপিআইতে, তার চেঞ্জ হলেও সে ইম্প্যাক্টটা করবে কি করে বাস্কেটকে? তাকে তো জায়গায় দেওয়া হচ্ছে মাত্র 22-24% জায়গা, সেখানে তার চেঞ্জ গোটা বাস্কেটকে ইম্প্যাক্টটা করবে কিভাবে? সেখানে সিপিআইতে ফুড 55% নিয়ে বসে রয়েছে। তাই ফুডের যদি কোনো চেঞ্জ হয়, ফুড প্রাইসে যদি ইনফ্লেশন আসে, সে এতটা জায়গা পেয়েছে, 55% পেয়েছে সিপিআইতে, সে বেশি করে ইন্ডিকেট করতে পারবে। তাই জন্যই বলা হয় ফুড প্রাইসেসের বেটার ইন্ডিকেটর হচ্ছে সিপিআই। এবার এই সমস্তটা বলার পর তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে ম্যাম এই ডাব্লুপিআই সিপিআই প্রয়োজনটা কি? ওয়েল তোমরা সকলেই জানো এই সিপিআই ডাব্লুপিআই ইনফ্লেশনটাকে দেখাচ্ছে। আবার একটা এক্সাম্পলে আসি, একটা দুষ্টু বাচ্চারা কম বেশি দুষ্টুমি করেই থাকে, একটু ফাঁকিবাজি দিয়েই থাকে। এবার মা দেখছে তার ছেলে খুব একটা পড়াশোনা করছে না, ফাঁকিবাজি মারছে। ঠিক আছে, এবার মা কনস্ট্যান্ট তাকে নোটিস করছে যে কখন তার ছেলে বড্ড বাড়াবাড়ি করে ফেলবে। যখন দেখবে তার ছেলে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাকে দেবে বকা বা মার। ঠিক, এবার ধরে নাও বাচ্চাটার স্কুল থেকে একটা ফোন চলে এসছে যে সে হোমওয়ার্ক জমা দেয়নি, এবার মা দেবে তাকে মার, ভীষণ বকা। ঠিক তেমন আরবিআই কিন্তু নোটিস রেখেছে
ইনফ্লেশন কি প্রচণ্ড বাড়ছে, নাকি আমাদের গ্রোথ বড্ড কম, আমাদের ইকোনমি বড্ড স্লো চলছে, কনস্ট্যান্ট কিন্তু একটা নজর রেখেছে। ঠিক আছে, ইন্ডিকেটরটাকে সিপিআই। সো আরবিআই এই যে রিপো রিভার্স রিপো মানে আরবিআই স্টেপস, রিপো রিভার্স রিপো কার বেসিসে নেবে? বেসড অন সিপিআই। বোঝা গেছে? তো যেদিন বাচ্চাটা অনেক কিছুই দুষ্টুমি করছে, খেলাতে দুষ্টুমি করছে, বন্ধুদের সাথে ঝগড়া করে বাড়ি ফিরছে, কিন্তু যেই দিন সেই স্কুল থেকে একটা ফোন কল এলো, সঙ্গে সঙ্গে মা দিল বকা। সিমিলারলি অনেক কিছুরই জিনিস দাম বাড়ছে, কিন্তু সিপিআই ইজ দ্যাট ইন্ডিকেটর যেটার ওপরে আরবিআইয়ের নজর থাকে, এবং বেসড অন সিপিআই আরবিআই রিপো রিভার্স রিপো এইগুলো ডিসাইড করে। ঠিক আছে, অলরেডি রিপো রিভার্স রিপো কী হয় বলে দিয়েছি, অ্যান্ড হাউ রিপো অ্যান্ড রিভার্স রিপো আমাদের ইকোনমিকে ইম্প্যাক্ট করে সেগুলোও কিন্তু বলে দেওয়া। যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বোঝা গেছে? সো যদি তোমাদের প্রশ্ন আসে আরবিআই বেসড অন উইচ ইন্ডিকেটর রিপো রিভার্স রিপো ডিসাইড করে, তখন তোমাদের উত্তর হবে বেসড অন সিপিআই। অলরাইট, অ্যান্ড সিপিআই কে ডিসাইড করে বা কে প্রোভাইড করে? দ্যাট ইজ CSO under Ministry of Statistics and Program Implementation. So that was the basic WPI CPI. আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।